রয়েছি আমি বংশীধর সিংহ, আমার সঙ্গে রয়েছে পলাশ পান্ডে। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম সারা পশ্চিম বাংলার যা বিধানসভা নির্বাচনের ফলাফল। নির্বাচন কমিশনের যা ওয়েবসাইট রয়েছে সেই অনুযায়ী ফলাফল আমরা তুলে ধরেছিলাম আপনাদের কাছে। আমরা আবারও বসেছি, এখন আমরা আবারও তুলে ধরবো এখনো পর্যন্ত কি অবস্থায় রয়েছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভার অবস্থা। সারা পশ্চিমবঙ্গের মধ্যে খুব আলোচনায় নির্বাচন ঘোষণার পরে পরেই একটি আসনের নাম উঠে এসেছিল প্রতিটি মানুষের কাছে, প্রতিটি রাজনৈতিক দলের কাছে। সেই নামটি হলো পানিহাটি বিধানসভা, যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক সময় আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনায় যিনি বলি হয়েছেন তার মা। ঘটনার কথা এখন আর উল্লেখ করছি না। সেই অভয়ার মা সেখানের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। ফলাফল যা দেখা যাচ্ছে তিনি অনেকখানি এগিয়ে রয়েছেন বেশ কয়েক রাউন্ড গণনা শেষে নিকটতম তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের যিনি আছেন তার থেকে। আমরা প্রথমেই পানিহাটি বিধানসভার এখনের কি আপডেট রয়েছে সেই দিয়েই শুরু করছি আজকের এই আলোচনা। এখনের কি রয়েছে পানিহাটি বিধানসভার? পানিহাটিতে টোটাল হচ্ছে 13 রাউন্ড কাউন্টিং হবে, যার মধ্যে 8 রাউন্ড অলরেডি হয়ে গেছে। এবং এখানে রত্না দেবনাথ, সবারই মনে থাকবে নিশ্চয়ই আরজি করের সেই যে ঘটনা, দুর্ঘটনা, অবশ্যই দুর্ঘটনা। তার যিনি শিকার হয়েছিলেন অভয়া, তার মা বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন। ওনার এখন এই 8 রাউন্ড শেষে ওনার মোট প্রাপ্ত ভোট হচ্ছে 56,167। নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আপনার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তীর্থঙ্কর ঘোষ। ওনার প্রাপ্ত ভোট 35,704। অর্থাৎ রত্না দেবনাথ এখন 20,463টি ভোটে লিডিং করছেন, আর বাকি আছে মাত্র 5 রাউন্ড ওখানে শেষ। তাহলে এখানে একটা সহজে অনুমান করা যায় যে মোটামুটি উনি এখান থেকে জয়ী হবেন। মানে পানিহাটির মানুষ দুহাত তুলে রত্না দেবনাথকে আশীর্বাদ করেছেন, এবং যে ঘটনাটি ঘটেছিল তার প্রতিবাদ আরও জোরালোভাবে হয়েছে, এবং ওনার বিচার কিন্তু এখনো হয়নি। তাহলে সেই বিচারের দাবিতে কিন্তু পানিহাটির লোক রত্না দেবনাথকে সমর্থন করেছে। অপরদিকে আরেকজন কলতান দাশগুপ্ত, সিপিএম এর একজন হেভিওয়েট প্রার্থী, তিনিও ওখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এবং তার প্রাপ্ত ভোট হচ্ছে 14,729। তিনি 3 নম্বরে আছেন, তৃতীয় স্থানে আছেন উনি। এই হচ্ছে এখন বর্তমান পানিহাটির অবস্থা। আচ্ছা, তার আগে আমরা একবার জেনে নেব মানে টোটাল ফিগারটা কি এই মুহূর্তে দেখা যাচ্ছে। টোটাল 293টা আসনে গণনা চলছে, তো টোটাল ফিগারটা কি রয়েছে এই মুহূর্তে? টোটাল ফিগারটা এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে বিজেপি অলরেডি 4টা সিটে জয়লাভ করেছে, জয় ঘোষণা হয়ে গেছে, এবং এখনো 196টা সিটে লিডিং করছে। অর্থাৎ 200টা সিট কিন্তু বিজেপির আপাতত ভাবে বোঝা যাচ্ছে। এবং আপনার তৃণমূলের সেই জায়গাটাতে হচ্ছে আপনার 89টা সিট, যার মধ্যে একটা সিট অলরেডি তারা জয়ী হয়েছে, এবং 89টা সিটে আপনার লিডিং করছে। তাহলে এই মুহূর্তে যা চিত্র দেখা যাচ্ছে তাতে যদি এই অবস্থানটা থেকে যায় তাহলে 1/3 আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। এটা 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 একটা সামগ্রিক চিত্র। আর যেহেতু এখন মোটামুটি কাউন্টিং 50%-এর উপর সব জায়গায় হয়ে গেছে, তাতে এই ইয়েটাতে খুব বেশি হেরফের হবে বলে আর মনে হয় না। হয়তো 2-5টা আসন এদিক ওদিক হতে পারে যেখানে এখনো একটু মার্জিন কম আছে। যেমন যদি আপনি ধরেন ভবানীপুরে একসময় আপনার শুভেন্দু অধিকারী অনেকটাই পিছিয়ে ছিল, প্রায় 17-18 হাজার ভোটে পিছিয়ে ছিল। এখন কিন্তু উনি ওই ব্যবধানটাকে কমিয়ে নিয়ে এসছেন 7,000।
এবং এখনো ওখানে কিন্তু আপনার 12 রাউন্ড কাউন্টিং বাকি। মানে যেহেতু একটা ধারাবাহিকতা কমা বা ধারাবাহিকতা উনি বজায় রেখেছেন, তাহলে আশা করা যেতেই পারে যে এই কয়েকটা যে রাউন্ড আছে হুম। একেবারে কমিয়ে নিয়ে আসবে এবং জয়ের ব্যাপারেও হয়তো অনেকটাই গ্যারান্টি হতে পারে সে বিষয়টা। সেটা তো সময় বলবে। অবশ্যই। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, ভবানীপুরে যথেষ্টই আপনার মার্জিনটাকে কমিয়ে আনতে সক্ষম হয়েছে শুভেন্দু অধিকারী। এখন আপনার 7,184 ভোটের ব্যবধান বর্তমান আছে। 12 রাউন্ড ওখানে শেষ হয়েছে, 8 রাউন্ড গণনা কিন্তু এখনো বাকি। তো সেই ক্ষেত্রে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে মার্জিনটা কমছে, সেটা হয়তো পরবর্তী লাস্ট দেখবেন হয়তো 2-3টা রাউন্ডে হয়তো শুভেন্দু অধিকারী ওখান থেকে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন আপনি যদি বলেন যে ভাঙড়ে, ভাঙড়ে কিন্তু আপনার নওশাদ সিদ্দিকী অনেকটাই পিছিয়ে ছিল এবং সেখান থেকে এখন উনি লিডিং এ আছেন। বুঝলেন তো? এটা হতেই পারে, এখনো যেহেতু এখনো 8 রাউন্ড গণনা বাকি, আসতেই পারে। ওইভাবে ওইভাবে যেমন কয়েকটা হিট সিট বলবো না, মানে চর্চিত সিট, যেমন সিটটা রয়েছে শিবপুর, যেখানে বিজেপির মানে একজন মানে সারা বাংলাকে কাঁপিয়ে দেওয়ার মতো তার কবিতা এবং বিভিন্ন ধরনের মানে যে মানে প্রচারে টপ র্যাঙ্কে ছিলেন রুদ্রনীল ঘোষ। হুম। তিনিও প্রার্থী আছেন শিবপুরে, তার কি অবস্থা এই মুহূর্তে? শিবপুরে তো উনি এখন লিডিং এ আছেন। ঠিক আছে, আপনার ওনার মোট 19টা ওখানে আপনার রাউন্ড 19 হবে, রাউন্ড যেখানে 15 রাউন্ড অলরেডি হয়ে গেছে, যেটা আমরা ইলেকশন কমিশনের ইয়ে থেকে ওয়েবসাইট পাচ্ছি, থেকে। আমরা ওয়েবসাইট থেকে জানতে পারছি। এবং সেখানে রুদ্রনীল ঘোষ এখন 15,794 ভোটে এগিয়ে আছে। এগিয়ে আছেন। ওনার টোটাল ভোট পেয়েছেন উনি এখনো পর্যন্ত 74,981। মানে আর মাত্র কয়েকটা রাউন্ড বাকি। হ্যাঁ, আর 4টা রাউন্ড বাকি। তো একটা রাউন্ডে মানে যা দেখা যাচ্ছে ধারাবাহিকতা, তাতে পিছিয়ে আসার খুব একটা সম্ভাবনা নেই, খুব সম্ভাবনা একটা নেই। হ্যাঁ, বরং কারণ বাড়বে। ওনার 15,000 ভোটে অলরেডি ধরুন উনি এগিয়ে। ঠিক আছে, ওনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর রানা চ্যাটার্জি, ঠিক আছে না, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, উনি 59,187টা ভোট পেয়েছেন। এবারে ওনার মানে যেটা ট্রেডিং, এটা তো ধীরে ধীরে বেড়ে চলেছে এনার মার্জিনটা। কিন্তু আপনি যদি দেখেন প্রথম রাউন্ড থেকে যখন থেকে গণনা শুরু হয়েছে, উনি কিন্তু একবারের জন্য পিছিয়ে নেই। হ্যাঁ, উনি কন্টিনিউ কিন্তু উপরে থেকেছেন। দেখা যাচ্ছে যারা প্রতিবাদী চরিত্র উঠে এসেছিল, মানে প্রতিবাদী বলতে এবং রাজ্য সরকারের আমাদের পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু রুদ্রনীল ঘোষ একটা বড় ভূমিকা পালন করেছিলেন। উনি জানেন এক সময় পুরুলিয়া সফরে উনি এসেছিলেন এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে সন্ধ্যারানী টুর এলাকা, মন্ত্রী এলাকাতে হ্যাঁ, হ্যাঁ, যে জলের সমস্যা, রাস্তার সমস্যা, সেই সব ঘটনা কিন্তু উনি তুলে ধরেছিলেন ওই সময়। হ্যাঁ, তারপরে এখানে যে আপনার রিয়ার আর্থ মিনারেলস যে পাওয়া গেছে, হ্যাঁ, সোনা, তারপরে বাকি যে আরো মিনারেলস পাওয়া গেছে, সেটাকে নিয়েও উনি এখানে কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছিলেন। নির্বাচনের ঠিক আগের মুহূর্ত বা কিছুদিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে যতগুলো মুখ উঠে এসেছে, রাজ্য সরকারের বিরুদ্ধে হুম। যতগুলো মুখ উঠে এসেছে বিভিন্ন ভাবে, সংবাদ মানে সাংবাদিক হিসেবে সন্তু পানের নাম অগ্রগণ্য। হুম, হুম, তো পরবর্তী ক্ষেত্রে তিনি বিজেপিতে জয়েন করেছেন, প্রার্থীও হয়েছেন হুম, এবং খুব চর্চিত একটা নাম সন্তু পান। হুম। তারকেশ্বর বিধানসভায় তিনি জেলেও খেটেছিলেন। জেলেও খেটেছিলেন। তো তার কি অবস্থা এখন তারকেশ্বরে? উনিও এখন খুব ভালো পজিশনে আছেন, লিডিং এ আছেন। ঠিক আছে, তারকেশ্বরে মোট আপনার হচ্ছে 21 রাউন্ড গণনা হওয়ার কথা, যার মধ্যে 11 রাউন্ড অলরেডি পার হয়ে গেছে। এখানে সন্তু পান লিডিং করছে 14,976 ভোটে। যথেষ্টই মানে যথেষ্ট এগিয়ে আছে, আশানুরূপ। অনেকটাই এগিয়ে আছে এবং জেতার দিকেই আছেন। এবং ওনার যেভাবে উনি ধরুন শাসক দলের তৎকালীন শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে হ্যাঁ, যেভাবে উনি খবরগুলো করেছেন এবং ওনার যা খবর করার স্টাইল, সেটাও কিন্তু খুব
লোকে খুব পছন্দ করে। লোকে খুব পছন্দ করে। হ্যাঁ, সেই হিসাবে এখনো পর্যন্ত উনি তো এগিয়ে আছেন। এখনো পর্যন্ত আপনার 11 রাউন্ড শেষে ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 60,341। ঠিক আছে, তার এবং মানে তখন পছন্দ করতো, এখনো মানুষ পছন্দ করছে তার অবশ্যই প্রতিবাদী, অবশ্যই তাই বলেই তার প্রতিবাদী মুখ ছিল বলে আজকে কিন্তু উনি একটা দেখুন, নন পলিটিক্যাল একটা লোক ছিলেন, সাংবাদিক ছিলেন। ঠিক আছে, সেখান থেকে উঠে এসে পলিটিক্সে জয়েন করে আহ, মানে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে জেল খাটার পরেও কিন্তু উনি নিজের আওয়াজটাকে কোনোদিন কমতে দেন, আওয়াজটাকে কিন্তু উনি ঠিক রেখেছিলেন। তো সেখানে মানে লোকের যে পছন্দ হয়েছে ওনাকে, সেটা এখন এই যা ট্রেডিং চলছে তো বোঝাই যাচ্ছে যে আমরা আমরা এই মুহূর্তে আরেকটা প্রার্থীর মানে অবস্থা জানবো। আপনারা সবাই তার নাম জানেন। এক সময় তিনি নিজের মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে তারপরে তিনি মাথায় চুল গজাবেন, এমন প্রতিজ্ঞা করার পরে তিনি বিজেপি থেকে কংগ্রেস থেকে তিনি বিজেপিতে এসেছেন, প্রার্থীও হয়েছেন এবারে সেই কৌস্তব বাগচি। তিনি ব্যারাকপুর থেকে ভারতীয় জনতা পার্টির এবারের প্রার্থী। কি অবস্থা তার এখন পর্যন্ত, কতখানি এগিয়ে না পিছিয়ে? উনি 3 বছর ধরে মাথা কামিয়ে আছেন। 3 বছর ধরে, হ্যাঁ। হ্যাঁ, ওনার বাড়িতে এক সময় পুলিশের রেড করেছিল, ওই সময় থেকে উনি মানে মাথা কামিয়ে আছেন। ঠিক আছে, ও, মোটামুটি তো যা মনে হচ্ছে যে এবার ওনার মাথায়, এবং প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না মমতা সরকারকে হাঁটাচ্ছি ততদিন আমি মাথায় চুল উঠতে দিব না। ছুটছে দেবো না, হ্যাঁ। তাহলে এবারে মনে হচ্ছে ওনার মাথার চুল গজাবে। এবং উনি নিজেও ওখানে আপনার ব্যারাকপুরে আপনার উনি নিজেও লিডিং এ আছেন। 1 মিনিট, একটু আমি লিডিংটা আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, ওখানে 15 রাউন্ড গণনা চলবে, যার মধ্যে 7 রাউন্ড শেষ হয়ে গেছে। 7 রাউন্ড শেষে কৌস্তব বাগচির লিড হচ্ছে 13,347। যথেষ্টই রয়েছে, যথেষ্টই ভালো, মানে পিছিয়ে আসার তেমন লক্ষণও দেখা যাচ্ছে না। কৌস্তব বাগচির একটা জিনিস দেখবেন, উনি যখন কংগ্রেসেও ছিল তখনও যখন এই যে আপনার সারদা মামলা নিয়ে আপনার হাইকোর্টে কপিল সিব্বল শুনানি করতে এসেছেন, উনি কিন্তু তখনও প্রতিবাদ করেছেন। হ্যাঁ, আপনার কপিল সিব্বল একটা সময় বিশেষ করে পুরুলিয়ার মানুষের মনে থাকা দরকার, একটা সময় ঝালদায় তপন কানু খুনের বিষয়টা নিয়েও তিনি খুব লড়েছেন, হ্যাঁ, হাইকোর্টে লড়েছেন এবং পুরুলিয়াতে এসে সভাও করেছেন। পরবর্তী ক্ষেত্রে হয়তো তিনি বিজেপিতে গিয়ে আবার চেষ্টা করছেন। ওখানে আপনার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে আছে আপনার রাজ চক্রবর্তী। হ্যাঁ, এই যে মানে বর্তমান বিধায়ক উনি। বর্তমান বিধায়ক। উনি কিন্তু সেকেন্ড পজিশনে, এবং 13,000 ভোটে কিন্তু উনি এখনো পিছিয়ে। আচ্ছা, আমরা ভাঙড়ের যিনি বিধায়ক ছিলেন নওশাদ সিদ্দিকী, এবারে কি অবস্থা তার? এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কি দেখা যাচ্ছে? ভাঙড়ে উনি এক সময় কিন্তু যখন শুরু হয় কাউন্টিং, তখন কিন্তু উনি পিছিয়ে ছিলেন। আর আমাদের আগের আলোচনাটা তো আমি বলেছিলাম যে উনি কিন্তু ধীরে ধীরে উপরে উঠছেন। এই মুমেন্টে কিন্তু উনি লিডিং, নওশাদ সিদ্দিকী এই মুমেন্টে লিডিং এ। এবং ভাঙড়ে আপনার 17 রাউন্ড গণনা হবে, যেখানে অলরেডি 12 রাউন্ড শেষ, মানে 5 রাউন্ডের বাকি আছে। আর ইতিমধ্যে ওনার লিড হচ্ছে 28,316। ওনার প্রাপ্ত ভোট 92,388। আর শওকত মোল্লা কিন্তু অনেকটাই এখন ওনার থেকে পিছিয়ে পড়েছে। যে শওকত মোল্লাকে নিয়ে আমরা এখন ট্রেনিং এ গানও শুনছি, মজার গান একটা মিমসের। আমরা নজর দেবো এবারে আপনাদের সবার জন্য, সবাইকে জানানোর জন্য, কিছুদিন আগে যিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বেরিয়ে নতুন পার্টি করলেন, কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হুমায়ুন কবির, তিনি 2 জায়গায় দাঁড়িয়েছেন, রেজিনগর আর নওদা। কি অবস্থা রয়েছে তার এই 2 জায়গায় আমরা জানবো ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে।
প্রথমে নদারটা বলি, ঠিক আছে। নদাতে উনি কিন্তু দু জায়গার থেকেই লিডিংয়ে ছিলেন, ঠিক আছে। নদাতে উনি এখন আহ, নদাতে প্রথমে বলে দিই আপনাদেরকে, কাউন্টিং চলবে কিন্তু 20 রাউন্ড, যেখানে অলরেডি 14 রাউন্ড শেষ। 14 রাউন্ড সেট। 6 রাউন্ড বাকি আছে। নদা থেকে উনি এগিয়ে আছেন 6173 ভোটে, এই সরি 26,173 ভোটে, ঠিক আছে, হুমায়ুন কবির। রানা মণ্ডল ভারতীয় জনতা পার্টি সেকেন্ড পজিশনে আছে, এবং থার্ড পজিশনে আছে আপনার টিএমসি, থার্ড পজিশনে। থার্ড পজিশনে। সেকেন্ড পজিশনে ওখানে ভারতীয় জনতা পার্টি আছে। আর ওনার আরেকটা কনস্টিটিউয়েন্সি হচ্ছে রেজিনগর। রেজিনগরটা 1 মিনিট একটু সময় দেবেন। একটা সময় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এসে নতুন দল তৈরি করে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, দুটো আসনে দাঁড়িয়ে দুটোই তিনি জিততে চলেছেন। হ্যাঁ, রেজিনগরেরটাও পেয়ে গেছি। আপনার এখানে তো আর কোনো প্রশ্নই নেই, যা ভোটে উনি এগিয়ে আছেন। 15টা রাউন্ড অলরেডি, 11 রাউন্ড শেষ। এখানে আপনার 38,264 ভোটে উনি লিড করছেন হুমায়ুন কবির রেজিনগর থেকে, ঠিক আছে। সেকেন্ড পজিশনে আছে ভারতীয় জনতা পার্টি। মানে এত শর্ট টাইমের মধ্যে আসলে একটা এখানে হতে পারে যে বাবরি মসজিদের উনি যেটা শিলান্যাস করেছেন, হ্যাঁ। ওইটার একটা সেন্টিমেন্ট মুসলিমদের, ওটা একটা উনি ভালো পেয়েছেন, যেহেতু ওগুলা ম্যাক্সিমামটা মুসলিম অধ্যুষিত এলাকা, প্রায় 70%-এর উপরে মুসলিম ভোট, ঠিক আছে। তো কিন্তু তাও এত কম সময়ের মধ্যে মানুষের মন জয় করা, এটা কিন্তু একটা উল্লেখনীয় ব্যাপার। ওনাকে যেখানে বলা হচ্ছিল হয়তো নিজের সিটটাও বাঁচাতে পারবে না, ওনার বিভিন্ন রকম ভিডিও আসলো সামনে, টাকা লেনদেনের ব্যাপারে কথা বলা, হ্যাঁ, যেটা বলা হচ্ছিল যে বিজেপির সাথে টাকা লেনদেন। হ্যাঁ, তাদের বিষয়টা একবার উঠে হ্যাঁ, এসেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। হ্যাঁ, না একটা স্টিং অপারেশন বলে ওটাকে চালানো হয়েছিল, যদিও ওটার এগেনস্ট উনি কেস করেছেন যে এটা এআই দিয়ে বানানো। আদতে এআই দিয়ে কি বানানো কি না বানানো সেটা তো পরে বোঝা যাবে যখন টোটাল ভিডিও ফুটেজটা পরীক্ষা করে দেখা হবে। কিন্তু তা সত্ত্বেও অত সব কিছু করার পর তারপর ওনার মেয়ের যে শ্বশুর বাড়ি, সেখানেও বিভিন্ন রকম ভাবে রাজ্য সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, এবং তাদেরকেও বেশ কিছু কেস দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে আপনার ড্রাগস রিলেটেড কেস দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এই যে দুটো সিট উনি মানে যথেষ্ট মার্জিনে এগিয়ে রয়েছে। যথেষ্ট মার্জিনে এগিয়ে রয়েছে, এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। এই মার্জিন বিষয়টা নিয়ে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আমরাও তো সংবাদ মাধ্যমেই আছি, খবর করতে গিয়েও অনেক সময় তার মুখোমুখি হয়েছি। প্রায় সময় সারা শুধু আমাদের জেলা নয়, সারা জঙ্গলমহল, এমনকি সারা বাংলা জুড়ে একটা কথাই উঠে এসছে, এখানে যে দলেই ক্ষমতায় আসবে বা যে দলের প্রার্থীরা জিতবে খুব কম মার্জিনে জিতবে। এই কথাটা কিন্তু মানে সাধারণ মানুষের মধ্যে একটা না, যেটা মানে আপনি দেখুন এখন ব্যাপারটা হচ্ছে, এই যে বেশ কিছু এক্সিট পোলও দেখুন, যতগুলো এক্সিট পোল হয়েছে ম্যাক্সিমাম এক্সিট পোলে দেখাচ্ছিল যে বিজেপি জিতছে, কিন্তু হ্যাঁ, আপনার সংখ্যাটা কিন্তু খুব কম, মার্জিনটা খুব কম। তো সেইটাকে চ্যালেঞ্জ করে, মানে এটা জনসাধারণের চ্যালেঞ্জ, অবশ্যই প্রতিটা চ্যালেঞ্জ মানে ওরা চ্যালেঞ্জটা কিন্তু ভেঙে দিয়েছে। মানে এক্সিট পোলের চ্যালেঞ্জ, সংবাদ মাধ্যমের চ্যালেঞ্জ, প্রত্যেক চ্যালেঞ্জকে ভেঙে দিয়েছে কিন্তু জনসাধারণ। পুরো হিসাবটাই উল্টাপাল্টা। মানে 200টা সিট বিজেপি নিজেও আশা করেনি হয়তো। হ্যাঁ, একদম তাই। অমিত শাহ নিজে এসে 170 বলছে, হ্যাঁ। 170, 180। শুভেন্দু অধিকারীও তাই বলছিল। কিন্তু এই যে সেক্ষেত্রে 200 সিট হয়তো কনফার্মের পথে, আর সাথে সাথে যথেষ্ট মার্জিনে জয়। যথেষ্ট মার্জিন, মানে মানুষ এবার যে ভোটটা দিয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার এই প্রথম পশ্চিমবঙ্গে একটা সন্ত্রাস মুক্ত ভোট। মানে কিছু কিছু জায়গায় একটু ঝামেলা হলেও হয়েছে, টুকটাক ঝামেলা, সেটাকে মানে পশ্চিমবঙ্গের যা ভোটের ইতিহাস কিছুই না। হ্যাঁ, যেমন ফলতাটা আপনার পুরোপুরি বাতিল করে দিল, হ্যাঁ, বাতিল। পরে আবার ইলেকশন হবে ওটাতে। ও এখন বোঝাই যাচ্ছে এখানে যা সিট পাবে ফলতাটা +1 হবে পরবর্তী ক্ষেত্রে। মানে মানুষের স্বতঃস্ফূর্ত ইচ্ছেতেই
গেরুয়া ঝড় পশ্চিমবঙ্গে। অবশ্যই আপনি দেখুন, এই যে আজকে এত পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে ছিল তারা এসে কিন্তু ভোট দিয়েছে। দিয়েছে। বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে তারা খোলাখুলি বলেছে, নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে খোলাখুলি তারা বলেছে যে না আমরা যাচ্ছি ভোট দিতে, হুম। আর আমরা যাচ্ছি সরকার পরিবর্তন করতে। হ্যাঁ। তাহলে এই যে একটা খোলাখুলি ভাবেও কিছু লোক যে সাহস করে বলেছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে এর আগের কোনো ভোটে সম্ভব হয়নি। না। একটা ভয় ভীতি সন্ত্রাসের পরিবেশ সবসময় থেকেছে, এবং বিভিন্ন সময় আজকে যে অভিযোগগুলো তৃণমূল করছে যে ভাই ইভিএম এ গন্ডগোল, আগের থেকে যে জিনিসগুলো সাজিয়ে রেখেছে, এই এসআইআর বলুন, এসআইআর ঠিকভাবে হয়নি, আপনার কিছু কিছু জায়গায় ইভিএম নিয়ে কোশ্চেন উঠছে, কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে না কাউন্টিং একটু লেটে চলছে, মানে এটা বিজেপিকে একটু প্রফিট দেওয়ার জন্য। তাহলে তো এই এই অভিযোগগুলো তো একসময় বিরোধীরা করতো। আজকে আজকে মোটামুটি বিগত 2-3 দিন ধরে আপনি মমতা ব্যানার্জির কথাটা দেখুন, ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, তো সেখানেই তো একটা জিনিস ক্লিয়ার হচ্ছিল যে হ্যাঁ মনে হচ্ছে এবার সরকারটা পাল্টে যাবে। ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ এই কথা বলছে, কিন্তু যা এত বিপুল মার্জিন এইটা হয়তো কেউ আশা করেনি। না, মানুষ তো এই বিষয়টা বলতেই পারে যে এবারে যে মানে নিশ্চিন্তে ভোট দিতে মানুষ পেরেছে এবং নির্ভয়ে নির্ভয়। সন্ত্রাসবিহীন ভাবে, তাহলে মানুষ তো বলতেই পারে যে বিগত 2021-এর নির্বাচন যদি এই মতো হতো, তাহলে 2021-এর নির্বাচনেই হয়তো বা ফল ভালো হতে পারতো বিজেপি। 2021-এর নির্বাচনের পরে অনেক রকম অভিযোগ উঠেছিল, বিভিন্ন জায়গায় কাউন্টিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখুন 21-এর নির্বাচনে আমার যেটুকু মনে পড়ছে প্রায় আপনার 70 থেকে 75টা সিট বা 80টা সিট আপনার কিন্তু 5,000-এর ভিতরে মার্জিন ছিল। 5,000, কোথাও হাজারের মার্জিনে, হাজারের মার্জিন, হাজারেরও নিচে মার্জিন হাজারের হয়েছে, নিচে মার্জিন ছিল। হ্যাঁ, হাজারের এমনকি 100-র নিচে পর্যন্ত মার্জিন ছিল দু হ্যাঁ, তিনটা সিটে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে না। তো এই যে ওইসব জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে আপনার অভিযোগটা উঠেছিল যে কাউন্টিং এজেন্টকে বের করে দেওয়া, বা আপনার এজেন্টকে টাকা খাওয়ানোর ব্যাপার, হ্যাঁ এরকমও কিছু অনেক কিছু ব্যাপার এরকম উঠে এসেছিল। যদিও সেটা প্রমাণ করতে পারেনি, প্রমাণ করতে কিন্তু পারিনি অবশ্যই। একটা মানুষের মনে অভিযোগ ছিলই। তো ওই অভিযোগগুলোই তো আজকে টিএমসি করছে। হ্যাঁ, কিন্তু তার তো প্রতিফলন জনসাধারণ দেখতে পাচ্ছে যে মানে সমস্ত এক্সিট পোলকে ছাপিয়ে জনসাধারণ মানে এমনিতে প্রকাশ্যে যারা বলেওছে, বিভিন্ন সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে মুখ খুলেও বলেছে, সমস্তকে ছাপিয়ে দিয়ে কিন্তু মার্জিনটা একবারেই বাড়িয়েছে এবং আসন সংখ্যাও যথেষ্ট বিজেপিকে দিয়েছে মানুষ। তার মানে সমস্ত মিথ্যা করে দিয়েছে বাংলার সব জনসাধারণ। থেকে বড় ব্যাপার এখানটায় একটা জিনিস লক্ষ্য করবেন, যে আমরা সবসময় বলি যে বিজেপি মুসলিম ভোট পায় না, উইদাউট মুসলিম ভোটে এতটা সিট পাওয়া সম্ভব ছিল না। না, অবশ্যই অবশ্যই ঠিক আছে, ভোট দিয়েছে এখানে প্রত্যেকে। হয়তো কম পেয়েছে, মুসলিমদের ভোট হয়তো কম পেয়েছে, কিন্তু পেয়েছে। নাহলে আপনি দেখুন মুর্শিদাবাদের রেজাল্ট দেখুন, দক্ষিণ 24 পরগনার রেজাল্ট দেখুন। দক্ষিণ 24 পরগনায় যেখানে একটা সিটও ছিল না, সেখানে 11টা সিটে তখন লিডিং করছিল, এখন দেখতে হবে। কিন্তু এই যে 11টা সিটে কেন আপনার প্রায় 15টা সিটে লিডিং করছিল, 18-15 ছিল। তাহলে এই যে ওদিকে কিন্তু একটা মুসলিম জনসংখ্যাটার একটা ভালো প্রভাব, এবং মুসলিম ভোটার বেশি বিভিন্ন জায়গায়। কিন্তু তা হলেও ভোট তো নিশ্চয়ই বিজেপি পেয়েছে। হ্যাঁ অবশ্যই পেয়েছে, কিছু মুসলিম ভোট অবশ্যই পেয়েছে। এবং এবারে সব থেকে বড় ফ্যাক্টর যেটা দাঁড়াবে, আমার যেটা মনে হয়, এটা যাই হোক পুরো রেজাল্টটা বের হওয়ার পরেই অ্যানালাইসিসটা করা হয়তো ঠিক হবে, যে মুসলিম ভোট কিন্তু এবার ভাগ হয়েছে, যেখানে হিন্দু ভোটটা কনসোলিডেট হয়েছে। এটা যখন পুরোপুরি রেজাল্টটা বেরিয়ে যাবে, পুরোপুরি রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে আমরা যে অ্যানালিসিস করবো, তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে। অনেক প্রশ্ন এখনো হয়তো মানুষের মনে ঘোরাঘুরি করবে। আমরা সারা রাজ্যের সঙ্গে সঙ্গে এবার পুরুলিয়া যে 9টি আসন রয়েছে, 9টি আসনের কি আপডেট রয়েছে আমরা পরপর এবার সেটা আপনাদেরকে জানাবো। এখনো পর্যন্ত সমস্ত বিধানসভা এলাকায় বিভিন্ন রাউন্ড চলছে, কোথাও হয়তো 10 রাউন্ড, কোথাও 12 রাউন্ড, আবার কোথাও 8 রাউন্ড, কোথাও 15 রাউন্ড পর্যন্ত গণনা হয়ে গেছে। আমাদের পুরুলিয়ার যে 9টি বিধানসভা রয়েছে সেগুলোরও সেই অবস্থা, কোথাও হয়তো 10 রাউন্ড হয়েছে, কোথাও 12 রাউন্ড হয়েছে। সেই রাউন্ড শেষের কি গণনা মানে ফলাফল
আমরা জানাবো প্রথমেই। প্রথমে বলরামপুর দিয়ে শুরু হ্যাঁ, করছি। বলরামপুর দিয়ে। যেহেতু শান্তিরাম মাহাতো যিনি হ্যাঁ, অবশ্যই। উনি একজন হেভিওয়েট ক্যান্ডিডেট অবশ্যই, ঠিক আছে। তো বলরামপুরে এখনো পর্যন্ত 18 রাউন্ড হয়ে গেছে, আর 3 রাউন্ড মাত্র বাকি, 3 রাউন্ড বাকি। ঠিক আছে। এখানে আপনার জলধর মাহাতো বিজেপি, যে ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট, 30,213 ভোটে উনি লিডিং করছেন। এবং পরপর রাউন্ড গুলোতে মনে হয় লিড হয়েই চলেছে, Lead হয়ে একবারও চলেছে। কমার কমে, একবারও কমে। মানে ওই ধরনের ইয়ে দেখা হ্যাঁ, যায়নি। হ্যাঁ। পুরুলিয়ায় একমাত্র যদি আপনি একমাত্র সিট একটা জয়পুরে প্রথমে জয়পুর একটু কম ছিল, প্রথমে হ্যাঁ। লিড ছিল, আর 2টি রাউন্ড পর্যন্ত তৃণমূলের প্রার্থী। দ্বিতীয় তৃতীয় রাউন্ড পর্যন্ত তৃণমূল হ্যাঁ, প্রার্থী জিতছে। আর আপনার হচ্ছে মানবাজার, মানবাজারে প্রথম একটা না ফার্স্ট রাউন্ডেই মনে হয়, হ্যাঁ ফার্স্ট রাউন্ডেই লিড ছিল, বাকি তারপরে আর ওখানে আপনার এটা তো আর কিছু বলার নেই, 3টা রাউন্ড আছে, 30,000 লিড। মানে ওটা অবশ্যই আশা করি ধরে রাখতে পারবে হয়তো। ফাইনাল এটা আপনি ধরতে পারেন যে এটা অলরেডি ফাইনাল এটা। এবং এখনো পর্যন্ত আপনার যে ধরুন যে এখনো আবার যে বিজেপি 8টা জায়গায় জিতে গেছে অলরেডি, আচ্ছা, ঠিক আছে। এবং 190টা সিটে লিডিং করছে, মানে 198টা সিট 198 হ্যাঁ। হতে পারে। আপনার হচ্ছে তৃণমূল কংগ্রেস 88টা সিটে লিডিং করছে, একটা জিতেছে, মানে 89টা সিটে। 89 সিটে। হুম। আচ্ছা, এরপরে আমরা তো আরেকটা বান্দোয়ানটা দেখি, বান্দোয়ানটা cruise, সিরিয়াল হিসাবে হ্যাঁ, চলে সিরিয়াল আসবে। হিসেবে বান্দোয়ানটা। বান্দোয়ানে আপনার 19 রাউন্ড হওয়ার কথা, এখনো পর্যন্ত 13 রাউন্ড আচ্ছা, কমপ্লিট 13 হয়েছে। এখানে ভারতীয় জনতা পার্টির যে লবসেন প্রার্থী বাসকে লবসেন বাসকে, উনি এগিয়ে আছেন 20,876 ভোটে। 20,876 ভোটে, মানে 20,876 ভোটে। মানে ঠিক ওই ধারাবাহিকতা বজায় রেখেছেন উনিও, মানে উনিও রেগুলার আপেই আছেন, হ্যাঁ, আপেই আছেন, এখনো আজ পর্যন্ত ডাউনে উনি যাননি। হ্যাঁ। এবং রাজীব লোচন সোরেন এখনো দ্বিতীয় পজিশনেই আছে। হ্যাঁ। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজীব লোচন সোরেন গত দুবারের বিধায়ক, এবং সঙ্গে তিনি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদেও ছিলেন, এবং তিনি ডিপিএসসির চেয়ারম্যান পদেও আছেন বর্তমানে। তাকে বেশ কয়েক হাজার ভোটে এই মুহূর্তে পিছিয়ে রেখেছেন লবসেন বাসকে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমরা এরপরে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার যে সিট, সাধারণ মানুষ সেটা নিয়ে খুব আলোচনায় ছিল নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময়েও। সেই জয়পুর বিধানসভা কি রয়েছে তার আপডেট আমরা জানবো এই মুহূর্তে। জয়পুর বিধানসভা অলরেডি 24/24, মানে এটা হয়তো ফাইনাল হয়ে গেছে, ডিক্লেয়ার যে 8টা আমি বললাম 24-এর মধ্যে 24-এর আপডেট দেখাচ্ছে, এটা ফাইনাল। ফাইনাল। হ্যাঁ, এখানে বিশ্বজিৎ মাহাতো ভারতীয় জনতা পার্টি 22,218 ভোটে জয়লাভ করেছে, যেহেতু 24 রাউন্ড শেষ। আচ্ছা, 24 রাউন্ড যেহেতু শেষ, তাহলে সেক্ষেত্রে এখন হয়তো ওটা ডিক্লেয়ার হয়নি, কিন্তু ওয়েবসাইটে এখন যেটা দেখাচ্ছে আপনার, ঠিক আছে, যে 24-এর মধ্যে 24 আপনি দেখতে পাচ্ছেন, এবং 22,128 ভোটের রোনাল লিডিং। এরপরে রয়েছে আমাদের বাঘমুন্ডি বিধানসভা, যেখানে জাতীয় কংগ্রেসের এক হেভিওয়েট প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে নেপাল মাহাতো, সঙ্গে বিধায়ক সুশান্ত মাহাতো তৃণমূল কংগ্রেস থেকে, নূতন মুখ ভারতীয় জনতা পার্টির রুহিদাস মাহাতো। কেমন হয়েছে লড়াই আমরা জানবো তার আপডেট। এখানেও দেখুন আপনার 22-এর মধ্যে 22 রাউন্ড কিন্তু হয়ে গেছে, 22-এর মধ্যে 22 রাউন্ড। 22 রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। আপনার রোহিদাস মাহাতো ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, 40,817। 40,817। ঠিক আছে, এখন লিডিং, মানে এখনো হয়তো জয়ী ঘোষণা হয়, হয়তো সরকারিভাবে ঘোষণা হয়, কিন্তু রাউন্ড শেষে তো আর রাউন্ড হবে না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে এটাই ফাইনাল। হ্যাঁ, এটাই বলা যায়। 40,817 ভোটের লিডিং ওনার, ঠিক আছে। সুশান্ত মাহাতো অনেকটা, মানে 40,000 ভোটের পিছনে। আচ্ছা, আমরা এবারে নেপাল বাবু ছিলেন ওখানটায়, নেপাল বাবু ছিলেন, সেটাই বলছি, নেপাল বাবু ছিলেন। নেপাল বাবু তৃতীয় পজিশনে আছেন। আচ্ছা, আমরা এবার জানবো আমাদের পুরুলিয়া সদর যে মানে বিধানসভা, পুরুলিয়া সদর শহর নিয়ে।
সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন আমাদের সুজয় বন্দ্যোপাধ্যায়, এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী সেখানে রয়েছেন সুদীপ মুখার্জি, তিনি বিগত দুবারের বিধায়ক। সঙ্গে এখানে জাতীয় কংগ্রেসের প্রার্থী দিব্যজ্যোতি প্রসাদ সিংহদেও, সদ্য তৃণমূল থেকে বেরিয়ে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করার পরেই জাতীয় কংগ্রেস থেকে তাকে এখানে প্রার্থী করা হয়, এবং সিপিআইএম থেকেও একজন ভালো প্রার্থী এখানে দিয়েছিল তারা। এই চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার আসন ছিল এই পুরুলিয়া আসনটিও। এখন কি অবস্থায়? এখন যথারীতি লিডিংয়ে আপনার সুদীপ মুখার্জি কালটুদা। 17 রাউন্ডের গণনা শেষ অলরেডি। 39,402 ভোটের লিডিংয়ে আছে, ঠিক আছে। শেষ গণনা তখন ওইটাই ফাইনাল সরকারিভাবে? এখনো পাঁচটা এখনো বাকি আছে। 17 রাউন্ড হয়েছে। ও 17 রাউন্ড, 17 রাউন্ড হয়েছে। 22 রাউন্ড হবে, 17 রাউন্ড হয়েছে। সেকেন্ড পজিশনে সুজয় ব্যানার্জি তৃণমূলের, থার্ড পজিশনে সিপিএম এর সায়ন্তন ঘোষ। আচ্ছা, একদম নতুন ফ্রেশ মুখ। নতুন ফ্রেশ মুখ। এবং সিপিএম এর আমরা জানি যে বর্তমানে সেরকম শক্তপোক্ত ঘাঁটি পুরুলিয়া নয়, এবং বহু দুর্বল মাটি, এবং তাতেও যে ভোটটা পেয়েছে, তৃতীয় স্থানে তৃতীয় থাকা স্থানে থাকা, এটা অবশ্যই যদিও এর বিষয়। ভোট প্রাপ্তিটা এখনো বহু কম, 7,782 ভোট পেয়েছে, কিন্তু তাতেও একটা জিনিস দেখা যায় যে এই পরিস্থিতিতেও যে 7,000 8,000 ভোট পাচ্ছে, এবং একদম আনকোরা একটা মুখ, একদম ফ্রেশ। একদম ফ্রেশ বলতে ও হ্যাঁ। ছাত্র আন্দোলন ছাত্র থেকে। আন্দোলন থেকে উঠে আসা, ঠিক আছে, একদম কম বয়সী ছেলে। তাতে আশা করি পরবর্তী দিনে এদেরকে আরো উজ্জীবিত করবে, পরবর্তী দিনে একটু লড়াই আসতে পারে। আচ্ছা, আমরা এরপরে যাব। দিব্যজ্যোতি সিংদেও প্রসাদ, উনি তো 4th পজিশনে চলে গেলেন কংগ্রেসের। আমরা যাব এবারে জেলার সব থেকে হট সিট মানবাজার বিধানসভা, কারণ সেখানে রয়েছেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, একদম নতুন আনকোরা মুখ। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির ময়না মুর্মু। কি অবস্থায় রয়েছে সেই বিধানসভা, দেখবো আমরা আপডেট। এখানে আপনার 9 রাউন্ড গণনা শেষ, 16 রাউন্ডের গণনা হবে। হ্যাঁ, মানে আপনার 7 রাউন্ড এখনো বাকি। তো এখনো পর্যন্ত ময়না মুর্মু 9,517 ভোটে কিন্তু লিড করছে বিজেপির প্রার্থী, ঠিক আছে না। সন্ধ্যারানী টুডু বিদায়ী মন্ত্রী, বিধায়ক, উনি এখনো পিছনে আছেন, সেকেন্ড পজিশনে আছেন। এবং থার্ড পজিশনে আপনার সিপিএম এর সীতামণি মুর্মু, উনি থার্ড পজিশনে আছেন। আমরা এবারে আপনাদেরকে আপডেট জানাবো কাশীপুর বিধানসভার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখানে সেই প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলতরিয়া। তার কি অবস্থা দেখুন আপডেট। আর 1 মিনিট, একটু সময় দেবেন, একটু বের করতে সময় লাগছে। রয়েছে পাড়া বিধানসভা, রঘুনাথপুর বিধানসভা। হ্যাঁ, পাওয়া গেছে আপনার কাশীপুরে 11 রাউন্ড শেষ হয়েছে, 15 রাউন্ডের আপনার গণনা চলবে। 11 রাউন্ড শেষে আপনার কমলাকান্ত হাঁসদা বিজেপি প্রার্থী 15,593 ভোটে এগিয়ে, এবং সেকেন্ড পজিশনে যথারীতি সোমেন বেলথরিয়া আছে ওখানে। থার্ড পজিশনে আপনার সিপিএম আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট। এবং এখানেও ভালো ভোটই পেয়েছে, মোটামুটি 7,500 উপরেই ভোট পেয়েছে সিপিএম। হ্যাঁ, মানে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে, আমরা এরপরে যাচ্ছি পাড়া বিধানসভায়। তার আগে একটা কথা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জাতীয় কংগ্রেস এখানে, মানে যদি শুধুমাত্র পুরুলিয়া জেলাটা ধরা যায়, তাহলে কিন্তু থার্ড পজিশনে সিপিআইএম প্রায় প্রতিটি বিধানসভায়, মানে 9টা বিধানসভায় সিপিএম কিন্তু থার্ড পজিশনে থাকছে। জাতীয় কংগ্রেস সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। আমরা এবার পাড়া বিধানসভার চিত্রটা একটু দেখে নেব, তারপরে আমরা দেখব শেষ রঘুনাথপুর বিধানসভা। তাহলে আমরা 9টা বিধানসভার আপডেট আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারলাম। আমরা এখন পাড়া বিধানসভার কি অবস্থা রয়েছে। পাড়াতেও বিজেপি প্রার্থী নদিয়ার চাঁদ বাউরি, উনি এগিয়ে। ওখানে আপনার 22 রাউন্ড হওয়ার কথা, 15 রাউন্ডের গণনা কিন্তু শেষ, ঠিক আছে। 15 রাউন্ড শেষে
নদিয়ার চাঁদ বাউরি 26,476 ভোটে লিডিং, এবং মানিকচন্দ্র বাউরি তৃণমূলের, উনি পিছিয়ে সেকেন্ড। আছেন, হ্যাঁ, হ্যাঁ। উনি পিছিয়ে আছেন। থার্ড পজিশনে আপনার যথারীতি সিপিআইএম প্রার্থী আছেন অলোক কুমার বাউরি। এটাই হচ্ছে আপনার পাড়া বিধানসভার বর্তমান পরিস্থিতি এখনো। আমরা 8টা বিধানসভার এই জেলার আপনাদের আমরা আপডেট দিলাম। আমাদের একটা শেষ বিধানসভা যেটা হলো রঘুনাথপুর বিধানসভা। এই রঘুনাথপুর বিধানসভার কি অবস্থা রয়েছে, কোন প্রার্থী রয়েছেন এগিয়ে, একটু দেখে নেবো আমরা আপডেটটা। রঘুনাথপুরে আপনার 9 রাউন্ড শেষ, 16 রাউন্ডের গণনা হবে। এখানে আপনার ভারতীয় জনতা পার্টির প্রার্থী মামুনি বাউরি, উনি 14,827 ভোটে লিডিংয়ে আছেন, এবং হাজারি বাউরি যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, উনি যথারীতি দ্বিতীয় পজিশনে উনি আছেন। আর থার্ড পজিশনে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট। এই হচ্ছে আমাদের বর্তমান। তাহলে জেলার যা চিত্র, নটাতেই আপনার বিজেপি এখনো লিডিং এ আছে, এবং যা দেখা যাচ্ছে সব থেকে বেশি লিড মনে হয়, যা সংখ্যা জানা গেল তাতে বাঘমুন্ডি সব থেকে বেশি লিড, বাঘমুন্ডি যেখানে প্রায় 40,000 ক্রস করেছে মনে হয় লিড। এখানে আরেকটা আপডেট দিয়ে রাখি, এখনো পর্যন্ত যে সিটগুলোতে আপনার জয়ী ঘোষণা করা হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি 10টা আসনে জয়ী, 188টাতে এখনো লিডিং করছে। 188টাতে লিডিং, আর 10টা আসনে জয়ী, মানে 198টা এখনো বিজেপির খাতায় দেখা যাচ্ছে, যেতে পারে। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আপনার 2টা আসনে জয়ী, 87টা আসনে তারা লিডিং করছে। মানে 89টা আসন তাদের হ্যাঁ, এখনো পর্যন্ত যা ট্রেডিং, তাতে 89টা আসন ওনাদের খাতায় যেতে পারে। মানে যা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে মনে হয় 2 ডিজিট পার করা খুব মুশকিল হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের। এটা বিজেপি যে আসনগুলোতে জয়ী ডিক্লেয়ার হয়ে গেছে সেগুলো একবার বলে দিই। কালিম্পং, দার্জিলিং, বারওয়ান, আচ্ছা, খড়দা, জগৎবল্লভপুর, মেদিনীপুর, মন্তেশ্বর, ভাতার, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, যেখানে অগ্নিমিত্রা পাল জয়ী ঘোষণা হয়ে গেছে। আর তৃণমূলের যে 2টা জয়ী ঘোষণা এখনো পর্যন্ত হয়েছে, ভগবান গোলা, মিডিয়া আউট হয়েছে। এই দুটো জয়ী ঘোষণা হয়েছে। বাকি সব লিডিং আছে আপনার। কংগ্রেস 2টো সিটে লিডিং আছে, আম জনতা উন্নয়ন পার্টি 2টো সিটে লিডিং আছে, কমিউনিস্ট পার্টি 1টা সিটে লিডিং আছে, হচ্ছে আইএসএফ 1টা সিটিং এ লিডিং আছে, 1টা সিটে। তার মানে টোটাল চিত্র যা দেখা যাচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যা মনে হচ্ছে যে যতগুলোতে তারা এগিয়ে রয়েছে, ততগুলোতেই বেশ কয়েক রাউন্ড ধরে একই চিত্র দেখা যাচ্ছে, পরিবর্তনের কোনো লক্ষণ নেই। আগামী যে কয়েক রাউন্ড আছে, যদি এইভাবে চলে, তাহলে হয়তো এই সংখ্যাটাই তাদের থেকে যাবে। ভারতীয় জনতা পার্টিরও যে সংখ্যায় এখানে একটা সময় একটা জিনিস দেখার আছে, কিন্তু এখনো কিন্তু বেশ কিছু আসনে আপনার মার্জিন কিন্তু কম, 5,000 কম মার্জিন অনেক আসন কিন্তু এখনো আছে। সেগুলো কি হবে সেটা না, অবশ্যই সেটা বলা যাবে না, কিন্তু আমরা যেহেতু দেখছি পরপর রাউন্ড গুলো, তাহলে পরপর রাউন্ডে কমছে না তো, না কমছে, তাহলে সেক্ষেত্রে যদি সেই ধারাবাহিকতাটা থাকে, যদি ধারাবাহিকতাটা থেকে যায়, যেটা কমছে, যে আপনার যেখানে আপনার লিডটা কমছে, সেগুলো কিন্তু বিজেপি কমাচ্ছে, সেগুলো তৃণমূল কমাচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। তো তাহলে লিডটা কমাচ্ছে বিজেপি, তাহলে বিজেপির এখন বাড়তে পারে, তৃণমূলের এই মুহূর্তে লক্ষণ খুব একটা, না, তৃণমূলের লক্ষণ খুব একটা ভালো নয়। ভালো নয় কি, মানে এখন বুঝেই নেওয়া যায়। দেখুন, মোটামুটি কিছু জায়গায় হয়তো 5 রাউন্ড বাকি আছে, কিছু জায়গায় 6 রাউন্ড বাকি আছে। আর যা ট্রেন্ড চলছে, যেসব জায়গাগুলো আমরা দেখলাম এখনো পর্যন্ত, যে আপনার
লিডিং নেওয়া আছে, এটাকে মেকআপ করা কিন্তু খুব মুশকিল, মানে সে সংখ্যাটা অনেকটাই বেশি। অনেকটাই বেশি। এখনো পর্যন্ত সারা বাংলার যা চিত্র আপনাদের কাছে আপডেট তুলে ধরলাম, তাতে 188টা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এগিয়ে রয়েছে গণনায়। 10টা সিটে তারা জয়ী ঘোষিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস যেখানে 87টা সিটে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর চেয়ে, এবং 2টো সিটে তারা জয়লাভ জয়। করেছে। এই হচ্ছে সারা বাংলার এই মুহূর্তের চিত্র। আমরা আবারও কিছুক্ষণ পরে সমস্ত চিত্র নিয়ে আপনাদের কাছে আসব। তার আগে এখন সবাইকে নমস্কার, সঙ্গে থাকুন। ওটা ভিউ কটা